প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় এক্সোসোম থেরাপি। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার দিলরুবা সুলতানা 1987 সালের জুন মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2012 সালে জেড.এইচ. শিকদার ওমেন্স মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ফেলোশিপ ইন অ্যাস্থেটিক মেডিসিন ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ভেল্লা লেজার কেয়ার ও ভেল্লা অ্যাস্থেটিক্স এর কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। ম্যাডাম, এক্সোসোম থেরাপি একেবারে অনুষ্ঠানের শুরুতেই যে বিষয়টি আপনার কাছে জানবার রয়েছে সেটি হচ্ছে এক্সোসোম থেরাপি বলতে আসলে কি বোঝায়? এক্সোসোম হচ্ছে একটা এক্সট্রাসেলুলার সাবস্টেন্স। আমরা জানি যে আমরা হচ্ছে ডক্টররা যখন পড়াশোনা স্টার্ট করেছি আমরা সেলুলার অ্যানাটমি পড়েছি, তো সেক্ষেত্রে আমরা জানি যে এক্সোসোমের কাজ হচ্ছে মেজেনকাইমাল স্টেম সেল থেকে আপনার সেলের সাথে একটা সেলের কমিউনিকেশন বৃদ্ধি করা, বা আপনি হচ্ছে এটা মনে করতে পারেন যে কোনো একটা সিগন্যাল দিবেন আপনি একটা সেলকে যে তুমি হচ্ছে নতুন সেল প্রডিউস করো বা এখানে তোমার ক্ষত হয়েছে সেটা রিপেয়ার করো। তো সেরকম কাজটা, এই কাজটাই হচ্ছে এক্সোসোমের কাজ। তো এখন হচ্ছে ম্যাজিক্যালি অ্যাস্থেটিক মেডিসিনে হচ্ছে এক্সোসোমের ইউজটা স্টার্ট হয়েছে বহির্বিশ্বে খুব পপুলারিটির সাথে। US FDA অ্যাপ্রুভ করেছে। তো এটা হচ্ছে স্কিনের জন্য আমরা করছি, প্লাস হচ্ছে হেয়ারের জন্য করছি। তো স্কিনের জন্য যেটা কাজ করে সেটা হচ্ছে স্কিনে যাদের রিঙ্কেলস পড়ে যাচ্ছে বা হচ্ছে আপনার বয়সের ছাপ পড়ে গেছে, পিগমেন্টেশন আসছে, ডিহাইড্রেটেড হয়ে গেছে, তো সেলুলার এজিংটাকে কমানোর জন্য বা ফেস স্কিনের এজিংটাকে কমানোর জন্য এক্সোসোম থেরাপি এখন ম্যাজিকের মতো কাজ করছে। যে PRP যেটা আমরা বলতাম যে ন্যাচারাল ট্রিটমেন্ট হিসেবে PRP এখন বেস্ট। PRPর চেয়েও বেটার বলা হচ্ছে এক্সোসোমকে, কারণ হচ্ছে PRPতে একটা নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট ধরনের গ্রোথ ফ্যাক্টর থাকে, এবং এক্সোসোমের ক্ষেত্রে PRPতে যদি 10টা থেকে 12টা গ্রোথ ফ্যাক্টর থাকে, এক্সোসোমের ক্ষেত্রে দেখা যাচ্ছে 300+ গ্রোথ ফ্যাক্টর থাকছে, সেই সাথে হিউজ পরিমাণে পেপটাইড থাকছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এক্সোসোম হচ্ছে রেভলিউশনারি একটা চেঞ্জ নিয়ে আসছে অ্যাস্থেটিক মেডিসিনে, এবং আমরা খুব সাকসেসফুলি লঞ্চ করেছি এক্সোসোম থেরাপিটা, এবং ক্লায়েন্টের রিভিউ অ্যামেজিং। তারা প্রথম সেশনে পরে সেকেন্ড সেশনে এখন পর্যন্ত আমরা দেখেছি যে 100% পেশেন্ট বলছে যে তারা ইমপ্রুভমেন্ট পাচ্ছে। কোথায় কোথায় করা হয়? এটা হচ্ছে ফেসের জন্য আমরা করছি, নেক এরিয়াতে করছি, যে সমস্ত জায়গায় এজিং হয়ে গেলে সেটা রিভার্স করা খুব ডিফিকাল্ট, নেক এরিয়াতে স্পেশালি, বা হ্যান্ডে করা যাচ্ছে, এবং স্ক্যাল্পে করছি আমরা হেয়ার রিগ্রোথের জন্য। এবং বেস্ট পার্ট হচ্ছে ফিমেল প্যাটার্ন অ্যালোপেশিয়ার ক্ষেত্রেও এক্সোসোমটা খুব ভালো রেজাল্ট দিচ্ছে, বা ডিফিউজ অ্যালোপেশিয়া যাদের আছে ছেলেদের, ডিফিউজ বার্ডনেস যেটাকে আমরা বলি, সেটার ক্ষেত্রেও কাজ করছে। অ্যালোপেশিয়া এরিয়াটার ক্ষেত্রেও কিছু কাজ আমরা দেখেছি, পেশেন্টের ভালো রেসপন্স আসছে, বা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার ক্ষেত্রেও খুব ভালো রেসপন্স হচ্ছে। বয়সের কোনো বাধা রয়েছে কিনা? এটা হচ্ছে বেস্ট পার্ট এটাই যে PRPতে আমরা যেটা বলি যে আপনার ব্লাড কোয়ালিটিটা আফটার 65 একটু কমে যায়, সেক্ষেত্রে এক্সোসোম হচ্ছে তাদের জন্য খুব ভালো কাজ করে। আর যেহেতু এক্সোসোমটা হচ্ছে কি ল্যাব গ্রোন এক্সোসোম, তো সেই ক্ষেত্রে এটার মানে আমি বলবো যে সাইড ইফেক্টটা হচ্ছে যেন যে, আর আমরা তো সবাই জানি যে এক্সোসোমে হচ্ছে আপনার এক্সট্রা সেলুলার যেহেতু কম্পোনেন্টস, কোনো সেলুলার কম্পোনেন্ট থাকে না, প্লাস হচ্ছে DNA থাকে না, জাস্ট RNA থাকে, mRNA থাকে, মেসেঞ্জার RNA। তো সেই ক্ষেত্রে আপনার কোনো সাইড ইফেক্ট বা হচ্ছে এক্সট্রা সেলুলার গ্রোথ বা অ্যাবনর্মাল গ্রোথ হওয়ার কোনো সুযোগ নেই। এটা টার্গেটেড গ্রোথ করে। তো সেই ক্ষেত্রে হেয়ার ফলিকলকে খুব ভালো স্টিমুলেট করে, বা স্কিন সেলকে খুব ভালো স্টিমুলেট করে, এবং খুব সুন্দর রেজাল্ট দেয়। কখন আসলে আপনাদের কাছে আসে এবং আসবার পরে আপনারা কি করে থাকেন? আমাদের কাছে পেশেন্ট বিভিন্ন রকমের প্রবলেম নিয়ে আসে। প্রথমতই যারা এজিং প্রসেসটাকে নিয়ে একটু আনহ্যাপি থাকে, একটু চিন্তার মধ্যে থাকে যে রিঙ্কেলস চলে আসছে বা স্কিন টেক্সচারটা চেঞ্জ হয়। আমরা যখন মানে আমাদের বয়সের ছাপটা বুঝবো কি করে, যখন স্কিনটা ডিহাইড্রেটেড হয়ে যায় হঠাৎ করেই, যে হঠাৎ করে স্কিনটা কেমন শুষ্ক হয়ে গেছে, লাবণ্য নষ্ট হয়ে গেছে। নর্মালি ইয়াঙ্গার এজে একটু চকচকে ভাব থাকে, এই চকচকে ভাবটা চলে যায়। আর কিছু কিছু জায়গায় রিঙ্কেলস আসতে থাকে, যে কপালের ভাঁজ চলে আসছে, চোখের পাশে ভাঁজ চলে আসছে, বা স্মাইল লাইনটা আমার প্রমিনেন্ট হয়ে গেছে। অনেকের ক্ষেত্রে বলছে যে চিক্সের আমার ভলিউম কমে গেছে, এখানে একটা ভাঁজ এসছে। বা লাইফস্টাইলের কারণে অনেকে দেখা যায় চোখের নিচে একটু ডার্ক সার্কেল হয়েছে বা আপনার একটু হলো হয়েছে। তো সেই ক্ষেত্রে ওই পেশেন্টগুলোকে আমরা একটা অ্যাডভান্স ট্রিটমেন্ট হিসেবে এক্সোসোমটা সাজেস্ট করি, যারা বোটক্স ফিলার খুব ভয় পায়।
প্রথমে এসে বলে যে না আমি বোটক্স ফিলার করব না, সেক্ষেত্রে পিআরপি একটা অপশন, আরেকটা হচ্ছে আর যদি বেস্ট অপশনে যেতে চায় সেক্ষেত্রে এক্সোজোম থেরাপি। দুটির ক্ষেত্রে আসলে কাউন্সিলিং কিভাবে করেন? পিআরপি হচ্ছে ফুল ন্যাচারাল জিনিস, এটা হচ্ছে আপনার রেগুলার আমরা যেটা বলি যে মেইনটেনেন্সের জন্য পিআরপি বেস্ট। আর এক্সোজোম থেরাপি বেস্ট পার্ট আমরা বলি যে এজিংটাকে রিভার্স করে, যে অ্যান্টি এজিং একটা জিনিস যেমন বয়সটাকে বাড়তে দিচ্ছে না, আরেকটা হচ্ছে রিভার্স এজিং, যে স্কিনটাকে রিজুভিনেট করে ইয়াঙ্গার স্কিন দিচ্ছে আপনাকে। তো সেক্ষেত্রে পেশেন্ট যেহেতু এক্সোজোম থেরাপি একটু কস্টলি, তো এটা দুটো অপশন আমরা ওপেন করে দিই যে এটার হচ্ছে রেজাল্ট বেটার, বাট পিআরপি করলেও আপনি ভালো রেজাল্ট পাবেন। তো পেশেন্ট হচ্ছে এই দুটোর মধ্যে চুজ করেন, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যদি আপনি চিন্তা করে দেখেন এক্সোজোমের উপর এখন আসলে কিছু নেই। এক্সোজোম থেরাপি নেবার আগে আসলে পরীক্ষা নিরীক্ষা করবার কিছু প্রয়োজন হয় কিনা, কিংবা আপনাদের দিক থেকে কিছু পরীক্ষা নিরীক্ষা দেখবার প্রয়োজন হয় কিনা? এক্সোজোম থেরাপি করার আগে ইউজুয়ালি লাগে না। আমরা যেটা করি যে লোকাল কোনো ইনফেকশন আছে কিনা, বা লোকাল যেই পোর্শনে আমি ইনজেক্ট করব ওখানে কোনো স্কিন ডিজিজ বা হচ্ছে কোনো লোকাল ইনফেকশন আছে কিনা সেটা একটা হিস্ট্রি আমরা নিই, বা পেশেন্টের কোনো মানে ইমিউন সাপ্রেসিভ কোনো কন্ডিশনে পেশেন্ট আছে কিনা সেটা আমরা একটু দেখে নিই। এছাড়া বা তেমন একটা ইউজুয়ালি আমরা কোনো এক্সটেন্সিভ আপনার ইনভেস্টিগেশন করা বা ওরকম কোনো কিছু রিকোয়ারমেন্ট নেই। কি পরিমাণ সময় লাগে? এটা ইউজুয়ালি আমরা যেটা হয় যে যেহেতু ইনজেক্টেবল প্রসিডিওর, আমরা নামিং ক্রিম বা হচ্ছে অ্যানেস্থেটিক একটা টপিক্যাল ক্রিম দিয়ে 1/2 hour to 40 minutes ওয়েট করি, তারপরে ইনজেক্ট করতে 5 to 10 মিনিটসের মতো লাগে। তো মোটামুটি 1 ঘন্টার একটা প্রসিডিওর ধরে নেওয়া যায়। সেটির ক্ষেত্রে আসলে পরবর্তী সময় স্থায়িত্বের যে বিষয়টি সেটি নিয়ে একটু জানবো। এটা স্থায়িত্ব বলতে এটা আমরা খুব বেশি ফ্রিকোয়েন্টলি ইউজুয়ালি সাজেস্ট করি না, যে কোনো স্কিন বুস্টার বা হচ্ছে স্কিন ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা মিনিমাম 15 to 20 ডেজের একটা গ্যাপ দিই। তো এক্সোজোমের ক্ষেত্রেও সেম, আর হেয়ারের ক্ষেত্রে আমরা মান্থলি একটা করে এক্সোজোম থেরাপি সাজেস্ট করে থাকি। তো এটা হচ্ছে কি আপনার মেনটেনেন্সের উপরে, যে আপনি যতদিন মেনটেন করতে চাবেন ততদিন আপনি হচ্ছে কন্টিনিউ করবেন, বাট এক্সোজোম হচ্ছে আমরা খুব ওভার ডোজিংও করতে চাই না। যতটুকু রিকোয়ারমেন্ট, যখন সে তার মনে হবে যে তার রিকোয়ার্ড রেজাল্ট চলে আসছে তখন সে কিছুদিন গ্যাপ দিয়ে পরে যখন আবার মনে হবে যে না আমার আবার চেঞ্জেস আসা স্টার্ট হয়েছে তখন আবার স্টার্ট করতে পারে। নিশ্চয়ই। এটির কি আসলে নির্দিষ্ট কোনো সীমা নেই? যে না, নির্দিষ্ট সীমা বলতে কি আপনার যেটা আমি বললাম যে আপনার বয়স তো থেমে থাকবে না, বয়স যখন আপনার বাড়বে তখন আপনার কিছু ড্যামেজ হবেই বা কিছু চেঞ্জেস আসবেই। তো সেই চেঞ্জটাকে রিভার্স করার জন্যই তো আপনি ট্রিটমেন্টগুলো করছেন। তো সেক্ষেত্রে মেনটেনেন্সের একটা ইম্পর্টেন্স আছে। তো মেনটেন করতে চাইলে পরবর্তীতে হয়তো আপনার ডোজ কমে যাবে, বাট আপনাকে মেনটেনেন্স থেরাপিতে থাকতে হবে। একবার শুরু করলে কি পরবর্তীতে আসলে মেইনটেনেন্স থেরাপি কতদিন কন্টিনিউ করতে হবে? আচ্ছা, শুরু করলে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে শুরু করলে অনেকে মনে করে যে আমি অ্যাস্থেটিক ট্রিটমেন্ট স্টার্ট করেছি আমি হয়তো আর কখনো কুইট করতে পারবো না। ব্যাপারটা একদমই মিথ, একদমই ভুল, সারা জীবন এটার মধ্যে দিয়েই যেতে হবে। একদমই ভুল। এটা যেটা হয় যে ধরেন বোটক্স ফিলার করলো কেউ, পরবর্তী সে করতে চাচ্ছে না, সেক্ষেত্রে তার যেটা হবে যে এখন সে যেখানে স্টার্ট করেছে তার যে প্রবলেমগুলো ছিল সেগুলো হয়তো আবার ব্যাক করবে, বাট ফার্দার মানে ট্রিটমেন্টের কারণে তার অনেক বেশি ড্যামেজ হয়ে যাবে, ব্যাপারটা সেরকম না। ওটা কিন্তু কারেকশন হয়ে তার যে পয়েন্ট থেকে সে স্টার্ট করেছিল তার চেয়ে বেটারই থাকবে, এর চেয়ে খারাপ হবে না। নিশ্চয়ই। কেউ শুরু করলে যদি মাঝ পথে ট্রিটমেন্ট থামিয়ে দেন তাদের ক্ষেত্রে আসলে কি অবস্থা? কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি যেটা হয় যে হয়তো একটা সার্টেন টাইম পর্যন্ত আপনার ওইটার ইফেক্টটা থেকে যাবে যে ট্রিটমেন্ট আপনি করেছেন, তারপরে আপনি ছেড়ে দিলে আপনার আগের মতো স্কিন চলে আসবে। নিশ্চয়ই। এক্সোজোম থেরাপির ক্ষেত্রে আসলে কস্ট কেমন হয়ে থাকে? এক্সোজোম থেরাপি বহির্বিশ্বে হিউজ কস্টলি, আমাদের দেশে যেহেতু আমরা মধ্যম আয়ের দেশ, তো সেক্ষেত্রে আমরা কস্টটা চেষ্টা করি অনেক রিজনেবল রাখার। তো সেক্ষেত্রে 15 to 20,000 থেকে স্টার্ট হয়, এটা ডিপেন্ড করে আপনার কতটুকু লাগছে, কতটুকু এরিয়াতে আপনি করছেন। নিশ্চয়ই। যখন আপনাদের কাছে তারা আসছেন আসলে আসার যে বাণীটি বা পরবর্তী সময় আসলে তাদের কি অবস্থা হবে সেটি নিয়ে আসলে কিভাবে আপনারা কাউন্সেলিং করে থাকেন? আচ্ছা, এক্সোজোম মানে আমাদের কাছে যখন আসে প্রবলেম ছাড়া তো আসলে আমাদের কাছে ক্লায়েন্ট আসে না, যখনই প্রবলেম হয় তখনই আসে। তো আসার পরে আমরা কিন্তু ফেসটাকে অ্যানালাইসিস করি, অ্যানালাইসিস করে যদি দেখি যে তার এই ট্রিটমেন্টগুলো লাগে তাকে সাজেস্ট করা হয়, এবং পরবর্তীতে পেশেন্টেরই কোয়েশ্চেন থাকে যে এটার পরে কি হবে, মানে ফিউচারে কোনো প্রবলেম হবে কি না। তো সেই ক্ষেত্রে আমরা বলে দিই যে পিআরপি এবং হচ্ছে এক্সোজোম এগুলোতে যেহেতু কোনো ভলিউম অ্যাড হয় না,
বা হচ্ছে এটা যেহেতু আপনার হচ্ছে কোনো বাইরে থেকে আমি আর্টিফিশিয়াল কোনো কিছু মানে ভলিউম করার জন্য দিচ্ছি না, তো সেক্ষেত্রে আপনার হচ্ছে কোনো রকমের পার্মানেন্ট ড্যামেজ বা ওরকম কিছু হওয়ার সুযোগ নেই। বোটক্সের ক্ষেত্রেও সেম, বোটক্সটাও একটা সময় পরে হচ্ছে ওয়াশ আউট হয়ে যায়, ওটার ইফেক্টটা চলে যায়, তো ম্যাক্সিমাম 3 to 6 মান্থস থাকবে। আর ফিলারের ক্ষেত্রে কিছুটা রেসিডিউ যেটা থেকে যায়, ওটা আমরা পেশেন্টকে বলে দিই যে হচ্ছে ফিলার ওভার ফিলিং না করতে। মানে ফিলারের কিন্তু খুব ভালো একটা ট্রিটমেন্ট, কিন্তু যদি আপনি ওভার ইউজ করেন বা হচ্ছে অ্যাবনর্মাল ইউজ করেন, যেখানে যতটুকু দরকার বা পারফেক্টলি আপনি যদি প্লেস করতে না পারেন, কোন প্লেনে দিচ্ছেন, এটা কিন্তু ডক্টরের, এই জন্যই আমরা বারবার এইটাই এমফাসাইজ করার চেষ্টা করি যে আপনি ডক্টরের কাছেই ট্রিটমেন্ট করবেন এবং অ্যাস্থেটিক্সে ট্রেইন ডক্টরের কাছেই আপনি হচ্ছে এই ট্রিটমেন্টগুলো করবেন। এতে করে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে ফিলার বা হচ্ছে বোটক্স বা এক্সোজোম এই রিলেটেড যে কমপ্লিকেশনসগুলো আপনার হবে না, বা হচ্ছে কম করে হলেও আপনার হচ্ছে ডক্টর সেটা ম্যানেজ করতে পারবে। নিশ্চয়ই, সেক্ষেত্রে আসলে যে বিষয়টি জানবো, এক্সোজোম থেরাপি, এটির আসলে কমপ্লিকেশনসগুলো সাধারণত কি হয়ে থাকে যদি এক্সপার্ট হ্যান্ডে করা না হয়? এক্সোজোম থেরাপি এখন হচ্ছে আপনি যদি পড়াশোনা না করা লোকের কাছে প্রথমত এগুলা ট্রিটমেন্ট আপনার করাই উচিত না। আর যদি করা না হয়, যেটা হচ্ছে যে প্রথম যে প্রবলেমটা করে সেটা হচ্ছে হাইজিন মেনটেন করে না, বা হচ্ছে আমরা স্টেরিলাইজেশন যেটা বলি ওই সম্পর্কে তাদের জ্ঞান থাকে না, বা এক্সোজোম কোথায় দিবে, কখন দিবে এবং কোন ডোজে দিবে এটার সম্পর্কে তাদের কোনো জ্ঞান থাকে না, এটা হচ্ছে প্রবলেম। আর এছাড়া যেটা হচ্ছে যে রিসেন্টলি আমরা কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি যে বোটক্স বা ফিলার বা হচ্ছে ইভেন আপনার হাইফু এই ধরনের ট্রিটমেন্টগুলোর ডিউরেশন বা যতদিন পর পর দেওয়ার কথা, মানে মন গড়া একটা বলে দিল যে এক সপ্তাহ পর পর আপনি দেবেন, শিডিউল মেনটেন করছে না, এতে করে যেটা হবে যে পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাবে স্কিনটা। নিশ্চয়ই, এক্সোজোম থেরাপি নিয়ে আমরা আপনার কাছ থেকে শুনছিলাম, সেক্ষেত্রে এক্সোজোম থেরাপি নেবার পর আসলে ঘরোয়া যে মেইনটেনেন্সের কথা আমরা বলে থাকি, সেগুলো কি কি রয়েছে? ঘরোয়া মেইনটেনেন্সের জন্য আমরা যেটা বলি যে ফেসে পানি লাগাবেন না 24 আওয়ার্সের মতো, কোনো রকমের হার্শ কেমিক্যাল ইউজ করবে না, একটা জেন্টাল ক্লিনজার আমরা সাজেস্ট করে দিই। আর এছাড়া যেটা হচ্ছে, যেহেতু আমরা এক্সোজোম থেরাপির সাথে মাইক্রো নিডলিং করি, তো স্কিনে কিছুটা ইনজুরি হয়, তো সেক্ষেত্রে আমরা সান প্রোটেকশনটা অ্যাডভাইস করে থাকি। এছাড়া দেখা যায় যে এক সপ্তাহের মধ্যেই পেশেন্টের তো একটু গ্লো আসা স্টার্ট হয়, তো পেশেন্ট খুব হ্যাপি হয়ে যায়। নর্মাল ময়শ্চারাইজেশন, সানব্লক এগুলোই হচ্ছে মেনটেন্যান্স, আসলে কোনো এক্সট্রা কোনো কিছু ইউজ করার আমরা আসলে প্রয়োজন দেখি না। এক্সোজোম থেরাপির এই বিষয়গুলো নিয়ে আমরা আপনার কাছ থেকে আরও শুনবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এক্সোজোম থেরাপি নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। উজ্জ্বল সুন্দর হেলদি স্কিন কে না চায়? লাবণ্যময় ত্বক আমাদের প্রদান করে এক অনন্য ব্যক্তিত্ব, কিন্তু প্রতিদিনের রোদ, ধুলাবালি, দূষণ, এমনকি স্ট্রেস প্রভৃতির ক্ষতিকর প্রভাব পড়ছে আমাদের ত্বকের উপর। এর পাশাপাশি হরেক রকম প্রসাধনীর ব্যবহার তো আছেই। এসব প্রসাধনীর কোনোটিই কিন্তু স্থায়ী কোনো সমাধান দিতে পারছে না, বরং এর থেকে আমরা যদি দৈনন্দিন খাদ্য তালিকায় নির্দিষ্ট কিছু খাবার যোগ করি, তাহলে কিন্তু ত্বকের হারানো উজ্জ্বলতা ফেরানো সম্ভব, পাশাপাশি ত্বক হয়ে উঠবে ভেতর থেকে স্বাস্থ্য উজ্জ্বল। প্রথমেই আসছি পানির বিষয়ে। ত্বকের উজ্জ্বলতা রক্ষায় পানির গুরুত্ব অপরিসীম। এছাড়া পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান নিশ্চিত করে ত্বকের আর্দ্রতা। সাম্প্রতিক গবেষণা বলছে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করলে কিন্তু রিঙ্কেল দেরিতে আসে। বিশুদ্ধ পানির পাশাপাশি এক্ষেত্রে ডাবের পানি খাওয়া যেতে পারে। এখন আসছি কিছু স্পেসিফিক নিউট্রিয়েন্টসের বিষয়ে। হেলদি স্কিনের নিউট্রিয়েন্ট হিসাবে প্রথমেই মাথায় আসে ভিটামিন ই। আর এক্ষেত্রে ভিটামিন ই এর উৎস হিসাবে আমরা কাঠবাদাম, সূর্যমুখী বীজ, পাইন নাটস, আখরোট, পালং শাক, অলিভ অয়েল, এমনকি ওটমিল খাওয়া যেতে পারে। এখন আসছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি নিয়ে। এটি খুবই পাওয়ারফুল একটি অ্যান্টিঅক্সিডেন্ট, এটি স্কিনের কোলাজেন ফর্মেশনে অনেকাংশে হেল্প করে। ভিটামিন সি এর উৎস হিসাবে আমরা আমলকি, লেবু, কমলা, মাল্টা, পেয়ারা, পালং শাক, স্ট্রবেরি, এমনকি কাঁচামরিচ খেতে পারি। ওমেগা 3-কে হেলদি ফ্যাট হিসাবে আমরা সবাই চিনি। এই ওমেগা 3 কিন্তু রিঙ্কেল প্রতিরোধক হিসেবে কাজ করছে, পাশাপাশি স্কিনের আর্দ্রতা তথা ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করে। সাধারণত সামুদ্রিক মাছ, তিল, তিসি প্রভৃতি খাবারে প্রচুর পরিমাণে ওমেগা 3 থাকে। ভিটামিন এ তথা বিটা ক্যারোটিন কিন্তু একটি অত্যন্ত প্রয়োজনীয় স্কিন নিউট্রিয়েন্ট হিসাবে কাজ করছে। ভিটামিন এ কিন্তু স্কিনের ড্রাইনেস প্রিভেন্ট করে, এছাড়া সূর্যরশ্মির কারণে ঘটে যাওয়া ফ্রি রেডিক্যাল ড্যামেজকে প্রতিহত করে। সাধারণত মিষ্টি আলু, পালং শাক, লাল মরিচ,
বিট, টমেটো, আনার প্রভৃতি খাবার থেকে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন এ পেয়ে থাকি। হেলদি স্কিনের নিউট্রিয়েন্ট হিসাবে জিঙ্কেরও অনেক সুনাম আছে। জিঙ্ক কিন্তু ইউভির ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করছে, পাশাপাশি যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত তাদের ক্ষেত্রে অয়েল কন্ট্রোল করে, এছাড়া ব্রণ কিংবা অ্যাকনিকেও প্রিভেন্ট করে। জিঙ্কের উৎস হিসাবে আমরা চিকেন, সূর্যমুখী বীজ, আদা, মাশরুম প্রভৃতি খাওয়া যেতে পারে। এখন আসছি একটি অত্যন্ত প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্ট সেলেনিয়াম নিয়ে। এটি আমাদের কাছে একটু অপরিচিত, তবে এটি কিন্তু স্কিনের ইলাস্টিসিটি ধরে রাখতে খুব সুন্দরভাবে কাজ করে, পাশাপাশি ব্রণ অ্যাকনিকে প্রিভেন্ট করে। সেলেনিয়ামের উৎস হিসাবে আমরা কলিজা, চিকেন, আখরোট, লাল চাল তথা গোটা শস্য খেতে পারি। আশা করছি দৈনন্দিন খাদ্য তালিকায় এই খাদ্যগুলি আমরা অবশ্যই যোগ করব, তাহলে আমাদের ত্বক হয়ে উঠবে ভেতর থেকে স্বাস্থ্যোজ্জ্বল ও লাবণ্যময়। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এক্সোজোম থেরাপি, এটি নিয়ে আমরা শুনছিলাম আপনার কাছ থেকে। আমি যদি সেটির ক্ষেত্রে সাফল্যের হারটি একটু আপনার কাছ থেকে জানতে পারি, কিংবা পেশেন্ট স্যাটিসফ্যাকশনের যে বিষয় রয়েছে সেটি কেমন দেখছেন? পেশেন্ট স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে যেটা বললাম যে প্রথম সেশনের পরেই সেকেন্ড সেশনে যখন আসে পেশেন্ট একটা ভালো রেজাল্ট নিয়ে আসে। তো অ্যাস্থেটিক মেডিসিন আমরা যারা প্র্যাকটিস করি, আমাদের হচ্ছে প্র্যাকটিসের একটা প্রিরিকুইজিট হচ্ছে যে আমরা ফটোগ্রাফিটা খুব মেনটেন করি, যে বিফোর আফটার, যে 1 মাস আগের যে ছবিটা প্রথম কনসালটেশনে যখন আসলো, ট্রিটমেন্টের আগে এবং পরে, সেই তফাৎটা যখন আমরা তাকে ক্যামেরাতে দেখাই, এক হচ্ছে পেশেন্ট নিজেই সেলফ হচ্ছে তার অ্যাওয়ারনেস থাকে, বা যে আমার এটা কাজ হচ্ছে সে নিজেই বুঝতে পারে। আরেকটা হচ্ছে যখন আমরা তাকে স্ক্রিনে দেখাই তখন সে খুব খুশি হয়ে যায় যে আসলে খুব ভালো কাজ করছে। এবং এখন পর্যন্ত আমরা যেহেতু নতুন স্টার্ট করেছি, আমরা 1.5 মাস অলমোস্ট হলো, তো এখন পর্যন্ত আমরা বলবো যে ভালো রেসপন্স, অলমোস্ট 100% বলতে পারি। যেহেতু রিসেন্ট স্টার্ট হয়েছে, ফেলিওর রেট আসলে ফেলিওর হওয়ার কথা না, কারণ যে কোনো মাইক্রোনিডলিং বা যে কোনো স্কিন বুস্টারের ক্ষেত্রে যদি আফটার কেয়ারটা ঠিকমতো মেনটেন করে সেক্ষেত্রে প্রবলেম হওয়ার কথা না, এক্সপার্ট হ্যান্ডে যদি করে। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এক্সোজোম থেরাপি নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। ভালোবাসার 4টি বর্ণ দিয়ে তৈরি একটি ইতিবাচক আবেগপূর্ণ একটি শব্দ, যার উচ্চারণ আমরা হয়তো স্পিচ দিয়ে করছি, যার অবস্থান আমাদের মনে, এবং যার নিয়ন্ত্রণ হয় নিউরোট্রান্সমিটার এবং কিছু হরমোন দিয়ে। এখন আমি তো শুরু থেকে বলেছি যে যদি আমরা একদম বিশ্বের শুরু থেকে যাই, যে এই ভালোবাসার সংজ্ঞাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্নভাবেই কিন্তু সংজ্ঞায়িত করা হয়েছে। আমরা যদি আদি লগ্নে যাই, আমাদের প্রফেট ইউসুফ আলাইহিসসালাম এবং বিবি জুলেখা, তাদের ভালোবাসার কথা আমরা জানি। আমরা জানি দেবদাস পার্বতীর ভালোবাসার কথা, আমরা জানি ভালোবাসা রাধা কৃষ্ণের ভালোবাসা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।